হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত পরিবর্তন যেমন বৃষ্টি, কুয়াশা প্রভৃতি লক্ষ্য করে যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে? তো এখানে সঠিক উত্তর হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার স্তরে, এই স্তরটি ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে অবস্থিত এবং বায়ুমণ্ডলের স্তরের মধ্যে সর্বপ্রথম স্তর হলো এই ট্রপোস্ফিয়ার। এখানে জলীয় বাষ্প ও ধূলিকণা থাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? তো বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন। নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, এর পরিমাণ প্রায় 78%। 78% হলো নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? তো ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। এটি হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারে সবচেয়ে বেশি ওজোন স্তর লক্ষ্য করা যায়, যেটি অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে বাঁচায়। পরবর্তী প্রশ্ন, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে যায়? মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে যায়? তো এখানে সঠিক উত্তর হলো মেসোস্ফিয়ার স্তরে এসে এটি পুড়ে যায়, আর এটি হলো বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। বায়ুমণ্ডলের তৃতীয় স্তর হলো এই মেসোস্ফিয়ার। তো এই স্তরে বায়ুর সাথে সংঘর্ষের ফলে মহাকাশ থেকে আসা উল্কাগুলি পুড়ে যায় এই মেসোস্ফিয়ার স্তরেই। পরবর্তী প্রশ্ন, কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে পৃথিবীতে ফিরিয়ে পাঠায়? কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে পৃথিবীতে ফিরিয়ে পাঠায়? তো আমরা যখন রেডিও বা মোবাইলে বিভিন্ন সিগন্যাল রয়েছে সেগুলি মূলত এই আয়োনোস্ফিয়ার স্তরেই প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে তরঙ্গগুলি এবং আমরা তাতে রেডিও প্রভৃতি শুনতে পাই। এই আয়োনোস্ফিয়ার স্তরেই প্রতিফলিত হয়। পরবর্তী প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের চাপের কী পরিবর্তন ঘটে? উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের চাপের কী পরিবর্তন ঘটে? তো এখানে সঠিক উত্তর হলো হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের চাপ হ্রাস পায়, কেননা উপরে বায়ুর স্তর ক্রমশ পাতলা হতে থাকে এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কমতে থাকে, তাই এখানে চাপ কম হয়। পরবর্তী প্রশ্ন, সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে আমাদের রক্ষা করে কোন গ্যাস? তো সূর্যের ইউভি বা অতিবেগুনি রশ্মি হাত থেকে আমাদেরকে রক্ষা করে কোন গ্যাস? তো এটি বলার দরকার নেই। তো সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে ওজোন গ্যাস, যেটি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে লক্ষ্য করা যায় এই ওজোন গ্যাস, যার সংকেত হলো O3। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে উত্তপ্ত স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে উত্তপ্ত স্তর অর্থাৎ এখানে সবচেয়ে উষ্ণ স্তর কোনটি বায়ুমণ্ডলের মধ্যে? তো এখানে সবচেয়ে উত্তপ্ত বা উষ্ণতম স্তর হলো থার্মোস্ফিয়ার। থার্মো কথাটি যোগ আছে, তাই এটি উত্তপ্ত স্তর, এটি মনে রাখা খুবই সহজ। তো থার্মোস্ফিয়ার হলো সবচেয়ে উত্তপ্ত স্তর, কেননা এখানে সরাসরি সৌর বিকিরণ শোষণের ফলে এই স্তরের তাপমাত্রা অত্যন্ত বৃদ্ধি পায় এই থার্মোস্ফিয়ার স্তরে। পরবর্তী প্রশ্ন, অরোরা বা মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? অরোরা বা মেরুজ্যোতি কোন স্তরে লক্ষ্য করা যায়? তো আমরা উত্তর মেরু, দক্ষিণ মেরুতে যে অরোরা বোরিয়ালিস এবং অরোরা অস্ট্রালিস লক্ষ্য করি, তা মূলত সৃষ্টি হয় এই থার্মোস্ফিয়ার স্তরেই সৃষ্টি হয়, কেননা সৌর বাতাসের কণাগুলির সাথে আয়নিত গ্যাসের বিক্রিয়ার ফলে এমন আলোকছটা তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে CO2 বৃদ্ধির প্রধান কারণ কি? বায়ুমণ্ডলে CO2 বৃদ্ধির প্রধান কারণ কি? তো এখানে সঠিক উত্তর হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো। অত্যাধিক পরিমাণে বর্তমানে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী প্রশ্ন, জলীয় বাষ্প বৃদ্ধি পেলে কি ঘটে? জলীয় বাষ্প যদি বৃদ্ধি পায় বায়ুমণ্ডলে তাহলে কি ঘটে?
বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তা ঠান্ডা হয়ে বৃষ্টিপাত বৃদ্ধি করে, মেঘের সৃষ্টি করে, তার ফলে বৃষ্টিপাত বৃদ্ধি পায়। যদি জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে যায় তখন বন্যা লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ওজোন গহ্বর কোন স্তরে দেখা যায়? ওজোন গহ্বর কোন স্তরে লক্ষ্য করা যায়? তো ওজোন গহ্বর প্রধানত লক্ষ্য করা যায় এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গহ্বর লক্ষ্য করা যায়। ওজোন স্তরের প্রধান অংশ এখানেই থাকে এবং এখানে ক্ষতিকর গ্যাসের প্রভাবে ওজোন স্তরের ঘনত্ব ক্রমশ কমতে থাকে। পরবর্তী প্রশ্ন, জেট বিমানের চলাচলের জন্য সবচেয়ে উপযোগী স্তর কোনটি? জেট বিমান চলাচলের জন্য সবচেয়ে উপযোগী স্তর কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচলের জন্য সবচেয়ে উপযোগী স্তর, কারণ এই স্তরটি মেঘমুক্ত এবং শান্ত থাকে, যা উচ্চ গতির বিমানের জন্য আদর্শ। পরবর্তী প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? নিচের মধ্যে কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? তো এখানের মধ্যে সঠিক উত্তর হলো নিম্নের মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড হলো প্রধান গ্রিনহাউস গ্যাস হলো এই কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ কোন স্তরে ঘোরে? তো বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে, যার নাম হলো এক্সোস্ফিয়ার। সেই স্তরটির নাম হলো এক্সোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে বা সবচেয়ে বাইরে অবস্থান করে এই এক্সোস্ফিয়ার স্তরে, আর এই এক্সোস্ফিয়ার স্তরে উপগ্রহগুলি ঘুরে। পরবর্তী প্রশ্ন দেখো, ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত কমে? ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত হ্রাস পায় বা কমে? তো এখানে সঠিক উত্তর হলো 6.4 ডিগ্রি সেলসিয়াস 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতায় হ্রাস পায় উষ্ণতা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন উপাদান সূর্য বিকিরণ শোষণ করে পৃথিবীকে উষ্ণ রাখে? সূর্য বিকিরণ শোষণ করে পৃথিবীকে উষ্ণ রাখে? তো এখানে সঠিক উত্তর হলো ধূলিকণা এবং গ্যাস ইনফ্রারেড রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বজায় রাখে। পরবর্তী প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? তো সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ 760। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কী? ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন ইউনিটের দ্বারা ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রে? তো বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতিবেগ এবং থার্মোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয়। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের প্রধান রাসায়নিক কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো ওজোন স্তর সবচেয়ে বেশি ধ্বংস করে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। সবচেয়ে বেশি ধ্বংসের জন্য দায়ী হলো ক্লোরোফ্লোরোকার্বন, যেটি এসি, রেফ্রিজারেটর প্রভৃতি থেকে নির্গত হয়। এই ক্লোরোফ্লোরোকার্বনটি, যেটি ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান রাসায়নিক। পরবর্তী প্রশ্ন, কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে কম? তো বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তরে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে কম হবে। তো এখানে সঠিক উত্তর হলো এক্সোস্ফিয়ারে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে কম। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির প্রধান গ্যাস কোনটি? তো অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান গ্যাস হলো SO2 অর্থাৎ সালফার ডাই অক্সাইড। এছাড়াও আরেকটা রয়েছে নাইট্রোজেন অক্সাইড। এই দুটি গ্যাস নিয়ে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। আর অ্যাসিড বৃষ্টি হলো এই গ্যাসগুলি বৃষ্টির সাথে মিশে সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যা মার্বেল এবং বিভিন্ন স্মৃতিসৌধের জন্য অত্যন্ত ক্ষতিকারক এই অ্যাসিড বৃষ্টি। পরবর্তী প্রশ্ন দেখো,
বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কী? বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কী? তো এখানে সঠিক উত্তর হলো সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে, যা বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস। পরবর্তী প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কী হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কী হয়? তো স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি পায় এই স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির জন্য, কেননা ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করায় এই স্তরের তাপমাত্রা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে শীতল স্তর কোনটি? সবচেয়ে শীতল স্তর কোনটি? তো নিচের মধ্যে সবচেয়ে শীতল স্তর হলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হলো সবচেয়ে শীতল স্তর। এখানে তাপমাত্রা প্রায় 90 ডিগ্রির কাছাকাছি, 90 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি নেমে যায় এই মেসোস্ফিয়ার স্তরে। তাই এটি বায়ুমণ্ডলের মধ্যে সবচেয়ে শীতলতম স্তর এবং সবচেয়ে উষ্ণতম স্তর হলো থার্মোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? ট্রপোস্ফিয়ার কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? তো ট্রপোস্ফিয়ার গড়ে মোট 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, কেননা এটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত। তাই গড়ে মোট 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হলো এই ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে? নিচের কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে? তো এখানে সঠিক উত্তর হলো কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে কার্বন ডাই অক্সাইড গ্যাস। পরবর্তী প্রশ্ন, ধূলিকণা মূলত কী কাজে সাহায্য করে? ধূলিকণা মূলত কী কাজে সাহায্য করে? তো এখানে সঠিক উত্তর হলো ধূলিকণা মেঘ গঠনে সাহায্য করে। এই ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প জমা হয়ে মেঘের কণা তৈরি করে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটি? তো বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন গ্যাস হলো বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস। এটি পর্যায় সারণীর প্রথম মৌল এবং বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন, CO2 এর স্বাভাবিক শতাংশ কত? বা বায়ুমণ্ডলে CO2 কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশ? তো এখানে সঠিক উত্তর হলো প্রায় 0.03%। CO2-র পরিমাণ বায়ুমণ্ডলে প্রায় 0.03%। পরবর্তী প্রশ্ন, ট্রপোপজ বলতে কী বোঝায়? ট্রপোপজ বলতে কী বোঝায়? তো এখানে সঠিক উত্তর হলো ট্রপোপজ বলতে বোঝায় ট্রপোস্ফিয়ারের উপরের সীমাকে ট্রপোপজ বলা হয়। তো ট্রপোপজ হলো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের স্তরকে ট্রপোপজ বলা হয়। আর স্ট্র্যাটোপজ হলো স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝের অংশ, বা যেখানে থেকে ট্রপোস্ফিয়ার শেষ হয়েছে এবং মেসোস্ফিয়ার শুরু হয়েছে সেই মাঝের স্তরকে বলা হয় স্ট্র্যাটোপজ, এবং ট্রপোপজ হলো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মিলন স্তরকে বলা হয় ট্রপোপজ। এবং এই ট্রপোপজের পর থেকে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, সূর্যের শক্তি প্রথমে কোথায় পৌঁছায়? সূর্যের শক্তি প্রথমে কোথায় পৌঁছায়? তো এখানে সঠিক উত্তর হলো পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে সূর্যের শক্তি প্রথমে পৌঁছায়। সূর্যের আগত ক্ষুদ্র তরঙ্গ বিকিরণ প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে যা পরে বিকিরিত হয়ে বায়ুমণ্ডলকে গরম করে। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো আর্গন। আর্গন হলো সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। এটি একটি নোবেল গ্যাস যা সাধারণ অবস্থায় কোনো বিক্রিয়া করে না। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডো কত? বা পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? তো এখানে সঠিক উত্তর হলো 30 থেকে 35%। অ্যালবেডোর পরিমাণ হলো 30 থেকে 35%। আর আগত সৌর বিকিরণের যে অংশ পৃথিবী ও বায়ুমণ্ডলকে সরাসরি প্রতিফলিত করে তাকে অ্যালবেডো বলা হয়। পরবর্তী প্রশ্ন, উল্কাপিণ্ড উজ্জ্বল আলোকরেখা তৈরি করে কোন স্তরে? উল্কাপিণ্ড উজ্জ্বল আলোকরেখা তৈরি করে কোন স্তরে? তো এখানে সঠিক উত্তর হলো
বায়ুর ঘর্ষণে উল্কাপিণ্ড এখানে জ্বলতে শুরু করে, যা আমরা তারাখোসা হিসেবে দেখি, তা মূলত এই মেসোস্ফিয়ার স্তরে লক্ষ্য করা যায়, মেসোস্ফিয়ার স্তরে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? তো বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ হলো 21%। বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ 21%। প্রথম হলো নাইট্রোজেন +78% এবং দ্বিতীয় হলো অক্সিজেন, যার পরিমাণ 21%। পরবর্তী প্রশ্ন, বাতাসের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রে? বাতাসের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রে? তো একটু আগেই বললাম, তো বাতাসের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় এবং রেনগজের মাধ্যমে বৃষ্টির পরিমাণ মাপা হয়। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেনের প্রধান ভূমিকা কী? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের প্রধান ভূমিকা কী? তো এখানে সঠিক উত্তর হলো বায়ুমণ্ডলে প্রধান ভূমিকা হলো দহন নিয়ন্ত্রণ। নাইট্রোজেনের প্রধান ভূমিকা হলো দহন নিয়ন্ত্রণ, কেননা নাইট্রোজেন না থাকলে অক্সিজেন এতটাই সক্রিয় হয়ে যেত যে সব কিছুই পুড়ে ছাই হয়ে যেত। কেন আমরা জানি যে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, যদি এই নাইট্রোজেন না থাকতো তাহলে সব কিছু পুড়ে ছাই হয়ে যেত। পরবর্তী প্রশ্ন, শান্ত মণ্ডল বলা হয় কোন স্তরকে? শান্ত মণ্ডল বলা হয় কোন স্তরকে? তো এখানে সঠিক উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, কেননা এখানে মেঘ বা বায়ুপ্রবাহ না থাকায় একে শান্ত মণ্ডল বলা হয়। তাই এখানে জেট প্লেন থেকে শুরু করে এরোপ্লেন সমস্ত কিছু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়েই প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, কার্বন মনোক্সাইডের প্রধান উৎস কী? কার্বন মনোক্সাইডের প্রধান উৎস কী? তো এখানে সঠিক উত্তর হলো যানবাহনের ধোঁয়া। যানবাহনের ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড নির্গত হয়, যা বায়ুমণ্ডলকে দূষিত করে। পরবর্তী প্রশ্ন, কোন স্তর ওজন বা ওয়েট সবচেয়ে বেশি অনুভূত হয়? এখানে ওজন বলতে ওজন স্তর নয়, তো কোন স্তরের ওজন বা ওয়েট বা ভারী, কোন স্তর সবচেয়ে বেশি ভারী? তো এখানে সঠিক উত্তর হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে সাধারণত বায়ু, সমস্ত গ্যাস এবং ধূলিকণা প্রভৃতি লক্ষ্য করা যায়, তাই এই স্তরের ওজন সবচেয়ে বেশি এই ট্রপোস্ফিয়ার স্তরেই। পরবর্তী প্রশ্ন, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানো কোন স্তরে লক্ষ্য করা যায়? বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানো কোন স্তরে লক্ষ্য করা যায়? তো এখানে সঠিক উত্তর হলো ট্রপোস্ফিয়ার স্তরে সাধারণত সমস্ত কিছু ঝড় ঝঞ্ঝা বজ্রপাত প্রভৃতি লক্ষ্য করা যায় এই ট্রপোস্ফিয়ার স্তরেই। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি সাহায্য করে কোন গ্যাস? পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি সাহায্য করে কোন গ্যাস? তো এখানে সঠিক উত্তর হলো কার্বন ডাই অক্সাইড CO2 সব থেকে বেশি তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে এই CO2 গ্যাস। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরের সর্বাধিক ঘনত্ব কত উচ্চতায় লক্ষ্য করা যায়? ওজোন স্তরের সর্বাধিক ঘনত্ব কত উচ্চতায় লক্ষ্য করা যায়? তো এখানে সঠিক উত্তর হলো 20 থেকে 35 বা 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। পরবর্তী প্রশ্ন, অক্সিজেনের সংকেত কী? অক্সিজেনের সংকেত কী? তো এটা বলার দরকার নেই, তো অক্সিজেনের সংকেত হলো O2। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলা পৃথিবী কেমন হতো? বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলা পৃথিবী কেমন হতো? তো দিনের বেলা অত্যাধিক উত্তপ্ত হয়ে যেত। বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে দিনের বেলা অত্যাধিক উত্তপ্ত হয়ে যেত এবং রাতের বেলায় ঠান্ডা একদম পুরো শীতল হয়ে যেত। পৃথিবী বরফে ঢাকা পড়ে যেত যদি বায়ুমণ্ডল না থাকতো। পরবর্তী প্রশ্ন, CO2 শোষণের প্রধান প্রাকৃতিক মাধ্যম কি? CO2 শোষণের প্রধান প্রাকৃতিক মাধ্যম কি? তো এখানে সঠিক উত্তর হলো বন এবং সমুদ্র। বন এবং সমুদ্র এটি হলো CO2 শোষণের প্রধান প্রাকৃতিক মাধ্যম হলো বন এবং সমুদ্র। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস ক্ষুদ্র তরঙ্গ শোষণ না করে দীর্ঘ তরঙ্গ শোষণ করে? কোন গ্যাস ক্ষুদ্র তরঙ্গ শোষণ না করে দীর্ঘ তরঙ্গ শোষণ করে? সূর্যরশ্মির ক্ষুদ্র তরঙ্গ শোষণ না করে দীর্ঘ তরঙ্গ শোষণ করে। তো এখানে সঠিক উত্তর হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড সৌরশক্তির ক্ষুদ্র তরঙ্গ শোষণ না করে দীর্ঘ তরঙ্গ শোষণ করে।
পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, পৃথিবীর সুরক্ষা ছাতা বা ন্যাচারাল আমব্রেলা বলা হয় কাকে? কোন গ্যাসকে সুরক্ষার ছাতা বলা হয়? ওজোন স্তরকে আমরা বলে থাকি সুরক্ষার ছাতা বা ন্যাচারাল আমব্রেলা, কেননা এটি সূর্য থেকে আগত ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদেরকে অতিবেগুনির হাত থেকে রক্ষা করে এই ওজোন স্তর, তার জন্য একে পৃথিবীর সুরক্ষা ছাতা বা ন্যাচারাল আমব্রেলা বলা হয়। তো এই ছিল আমাদের 50টি পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা অবশ্যই জানো যে 50টির মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।